হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্য টাইপের ভিডিও। ক্লাস 11 স্টুডেন্ট, তোমাদের সামনে পরীক্ষা, কাল 7 তারিখ, কাল থেকে তোমাদের এক্সাম শুরু। তাহলে ফিজিক্সের একটা সাজেশান নিয়ে এসেছি, যে সাজেশানটা হচ্ছে এমসিকিউ এর উপর ভিত্তি করে একটু কনসেপ্টটা ক্লিয়ার করব। বিভিন্ন টাইপের জিনিস থাকবে এখানে। আশা করি তোমরা যদি ভিডিওটা দেখো উপকার হবে। ঠিক আছে, আজকে সময় না বাড়িয়ে আজকে যাচ্ছি এমসিকিউ এর দিকে। কি আছে ক্লাস 11 স্টুডেন্ট যারা, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। দেখো প্রথম কি বলছে, বলের ভ্রামক সমান কি অ্যাকচুয়ালি। বলের ভ্রামক সমান 4টে অপশন এমসিকিউ দেওয়া থাকবে এরকম। তাহলে বলের ভ্রামককে আমরা কি দিয়ে ডিনোট করি? জি দিয়ে, ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করি। এখন বলের ভ্রামক সমান কি? প্রযুক্ত বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। কি জিনিসটা একটু দেখো। মনে কর এই কলমটাকে আমি এখানে একটা পেরেক দিয়ে আমি আটকে দিয়েছি। তাহলে আটকে দেওয়ার পর আমি এখানে কী করছি? বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করলে কী হবে? এটা ঘুরবে, কারণ এটা পেরেক দিয়ে এই অংশটা আটকানো আছে, এই অংশটা খোলা আছে। তাহলে এটা ঘুরবে। কাকে কেন্দ্র করে ঘুরবে? একে কেন্দ্র করে ঘুরবে। তাহলে এই যে বস্তুটা যাকে কেন্দ্র করে ঘুরছে এটাকে বলছে ঘূর্ণাক্ষ। তাহলে এই রেখাটা হবে ঘূর্ণাক্ষ। তাহলে একে কেন্দ্র করে ঘুরছে। কি বলছে? বলের ভ্রামক সমান কি? প্রযুক্ত বল। এটা কখন ঘুরবে বস্তুটা? এই বস্তুটা কখন ঘুরবে? এই বস্তুটা যখন আমি একে বল প্রয়োগ করবো। তাহলে আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম সেই বলটা হলো প্রযুক্ত বল, ইন্টু আমি বলটা প্রয়োগ করছি বস্তুর কোনখানে? না এই অংশে। এইখান থেকে অক্ষ, এই যে অক্ষটা আছে, যে অক্ষটা কেন্দ্র করে ঘুরছে এটাকে হচ্ছে ঘূর্ণাক্ষ। তাহলে প্রযুক্ত বল এবং ঘূর্ণাক্ষ এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটাই আমরা ক্যাপিটাল এই ছোট হাতের আর ধরি, সেই আটটাই বলা হয়েছে। তাহলে বলের ভ্রামক সমান কি? না প্রযুক্ত বল, যে বলটা প্রয়োগ করা হলো, তাহলে এটা ঘোরানোর জন্য যে পরিমাণ বল প্রয়োগ করা আছে সেই বলটা, ইন্টু ঘূর্ণাক্ষ। ঘূর্ণাক্ষ মানে কি? এটা হচ্ছে ঘূর্ণাক্ষ, একে কেন্দ্র করে ঘুরবে। তাহলে এইটা কেন্দ্র করে ঘুরবে। তাহলে প্রযুক্ত বল মানে এটা যে পরিমাণ বল আমি প্রয়োগ করলাম সেটা, ইন্টু ঘূর্ণাক্ষ থেকে প্রযুক্ত বল এর লম্ব দূরত্ব, মানে এটা হচ্ছে আমাদের বলের ভ্রামকের আমাদের ইকুয়েশনটা। ঠিক আছে। আচ্ছা, বলের ভ্রামকের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সেটা কি? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। 4টে অপশনের মধ্যে একটা অপশন থাকতে পারে। তাহলে জি সমান কত? এফ আর সাইন থিটা। তাহলে জি সমান এফ আর সাইন থিটা, যেখানে জি হচ্ছে বলের ভ্রামক, এফটা কি? প্রযুক্ত বল, যে পরিমাণ বল প্রয়োগ করা হলো। আর আটটা কি? আটটা হচ্ছে ঘূর্ণাক্ষ থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্ব। আর যেহেতু লম্ব দূরত্ব তাই সাইন থিটা। যদি কোণটা 90 ডিগ্রি না হয়, যদি থিটা হয়, সেক্ষেত্রে আমরা একটা জেনারেল ইকুয়েশন পাই। সেই জেনারেল ইকুয়েশন হচ্ছে জি সমান এফ আর সাইন থিটা। আমরা একটা জিনিস জানি যে এ বি সাইন থিটা সমান কি? এ ক্রস বি। তাহলে এ বি সাইন থিটা যদি এ ক্রস বি হয়, তাহলে এফ আর সাইন থিটা সমান কি হবে? এফ ক্রস আর। সেখান থেকে আমরা পাচ্ছি যে বলের ভ্রামকের ভেক্টর রূপ। তাহলে বলের ভ্রামকের ভেক্টর রূপটা কি পেলাম? যে বলের ভ্রামক জি সমান কত? না এফ আর সাইন থিটা। আবার আমরা জানি এফ আর সাইন থিটা মানে কি? এফ ক্রস আর। তাহলে এফ ক্রস আর সমান জি। এখন দুটো ভেক্টর, এফটা কি? এফটা হচ্ছে প্রযুক্ত বল। আচ্ছা, বল কি রাশি? ভেক্টর রাশি, কারণ বলের একটা মান থাকে, একটা ডাইরেকশন থাকে। আর আরটা কি? লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাও একটা ভেক্টর রাশি। তাহলে এফ ক্রস আর মানে কি? দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট সবসময় কি হয়? ভেক্টর হয়। তাহলে বলের ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে অনেক সময় শর্ট কোশ্চেন এমসিকিউ দেয় যে বলের ভ্রামকের ভেক্টর রূপটি লিখো। তাহলে কি হলো? ভেক্টর রূপটা হচ্ছে জি সমান কত? এফ ক্রস আর। ওকে। আচ্ছা, 3 নম্বর যেটা, সেটা কি বলা হচ্ছে দেখো। বলছে বলের ভ্রামক একটা কি ভেক্টর? যে বলের ভ্রামক জিটা কি পেলাম অ্যাকচুয়ালি? না দুটো বল এবং লম্ব দূরত্ব, এই দুটো ভেক্টর রাশির ক্রস গুণফল, সেটাই হচ্ছে বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামক যদি ভেক্টর হয়, তাহলে কি টাইপের ভেক্টর? তাহলে বলের ভ্রামক ড্যাশ প্রকৃতির ভেক্টর বলে 4টে অপশন দেওয়া আছে। কি ভেক্টর হবে? অ্যান্সারটা অক্ষীয় ভেক্টর হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, বলের ভ্রামক দেখো এর অভিমুখটা মানে ডাইরেকশনটা, বলের ভ্রামক কি? ভেক্টর রাশি, তাহলে মান থাকবে, ডাইরেকশন থাকবে। বলছে বলের ভ্রামক কখন পজিটিভ হয়, বিষয়টা দেখো। বলছে এটা একটা পেনকে যদি আমি পেরেকের সঙ্গে চিপকে দিই, তাহলে কি হবে? এই অংশটা গাঁথা আছে, তাহলে এই অংশটা বল প্রয়োগ করলে ঘুরবে, তাই তো? এই যে পরিমাণ বল প্রয়োগ করলাম, আর এখান থেকে এই অক্ষ ঘূর্ণাক্ষ এর লম্ব দূরত্ব হচ্ছে আমাদের বলের ভ্রামক হিসাবে ধরা হয়। বিষয়টা ক্লিয়ার? এখন দেখো, যদি বস্তুটাকে যদি আমি বল প্রয়োগ করে বাঁ দিকে ঘোরাই, মানে ঘূর্ণনটা যদি বামাবর্তী হয়, তাহলে একটা অক্ষকে কেন্দ্র করে কোনো বস্তু যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তখন বলের ভ্রামকটাকে পজিটিভ ধরা হয়। কি বললাম? বিষয়টা ক্লিয়ার? দেখো, যে বলের ভ্রামক কখন পজিটিভ হয়, তাহলে যদি কোনো বস্তুকে, ঠিক আছে, যদি কোনো বস্তুকে ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়, তখন বলের ভ্রামক পজিটিভ হয়। আর ক্লকওয়াইজ হলে কি হবে? ক্লকওয়াইজ হলে বলের ভ্রামক নেগেটিভ হবে।
তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে বলের ভ্রামকটা পজিটিভ হয়, আর ঘড়ির কাঁটার দিকে যদি হয় বা ক্লকওয়াইজ হয় তাহলে বলের ভ্রামক নেগেটিভ হয়। তাহলে বলের ভ্রামক কখন পজিটিভ কখন নেগেটিভ হয় আশা করি তোমরা বুঝতে পারলে। 5 নম্বর যে কোশ্চেনটা সেটা কি বলছে, জি এর একক। জিটা কি? বলের ভ্রামক, এটাকে জি দিয়ে ডিনোট করে, ক্যাপিটাল জি। আচ্ছা, বলের ভ্রামকের একক এবং মাত্রা আমরা জানি জি সমান কত, এফ ডট আর, তাই তো? কারণ বলের ভ্রামক জি সমান কত না এফ আর সাইন থিটা। এখন থিটা যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে সাইন 90 ডিগ্রির মান কত 1, সেক্ষেত্রে কি পাচ্ছি জি সমান এফ আর। তাহলে বলের ভ্রামকের একটা ইকুয়েশন যেটা আছে জি সমান কত এফ আর। এফটা কি? প্রযুক্ত বল, আরটা কি? লম্ব দূরত্ব। তাহলে এর একক কি হবে? বলের একক ইন্টু লম্ব দূরত্ব মানে দূরত্বের একক, তাহলে নিউটন মিটার। এটা কোন সিস্টেম? তাহলে বলের ভ্রামকের একক এসআই পদ্ধতিতে নিউটন মিটার, সিজিএস পদ্ধতিতে কি হবে না এটার পরিবর্তে ডাইন সেন্টিমিটার, এফএস পদ্ধতি কি হবে বলের একক পাউন্ডাল ফুট। ওকে, আচ্ছা, বলের ভ্রামক যেটা সে বলের ভ্রামকের যদি ডাইমেনশন বার করতে বলি তাহলে কি হবে? আমরা জানি বলের ভ্রামক সমান বল ইন্টু দূরত্ব, ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তা বলের জন্য কি হবে ডাইমেনশন? বলের মাত্রা কি না এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা, আরটা কি? আরটা যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দূরত্বের মাত্রা কি হয়? এল হয়। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, দিস ইজ দি ডাইমেনশন অফ আমাদের ভ্রামক, বলের ভ্রামক। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা আসবো সেটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। কি বলা আছে দেখো, 6 নম্বরটা কি বলছে দেখো, বলছে সাম্যাবস্থার দুটো শর্ত হলো ড্যাশ ড্যাশ বা 4টে অপশন দিয়ে আছে। সাম্যাবস্থায় থাকতে গেলে মানে একটা বস্তুকে উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটা কোনরূপ গতিশীল না হয় তাহলে বস্তুটা কি বলবো? সাম্যাবস্থায় আছে, তাই তো? আর কি কিভাবে বলা যেতে পারে বস্তু সাম্যাবস্থায় আছে? তাহলে সাম্যাবস্থার মেন দুটো শর্ত কি কি? নাম্বার 1 কি? রৈখিক ত্বরণ যদি 0 হয়, মানে সাম্যাবস্থায় বস্তুটা তখনই থাকবে যদি রৈখিক ত্বরণ 0 হয় অথবা কৌণিক ত্বরণ 0 হয়। অর্থাৎ রৈখিক ত্বরণ যদি না থাকে কোনো বস্তুর, কৌণিক ত্বরণ যদি না থাকে তাহলে বস্তুটা সাম্যাবস্থায় আছে বলা যেতে পারে। আর কি বলা যেতে পারে? বস্তুটা রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণ কখন 0 হয়? যদি বস্তুর রৈখিক গতিবেগটা এবং কৌণিক গতিবেগটা দুটোই একই থাকে, কোনো চেঞ্জ না হয় না। আমরা জানি কি ত্বরণ কি? চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, টাইম সাপেক্ষে গতিবেগ যদি বৃদ্ধি পায় তখন হয় ত্বরণ, টাইম সাপেক্ষে যদি গতিবেগ হ্রাস পায় তখন হয় মন্দন। তাহলে গতিবেগই চেঞ্জ হতে হবে। এখন গতিবেগ যদি চেঞ্জ না হয় অর্থাৎ কোনো বস্তু যদি সমদ্রুতিতে ঘোরে বা সমকৌণিক গতিবেগে ঘোরে তখন সেক্ষেত্রে দেখা যায় রৈখিক ত্বরণটা 0 হয়, কৌণিক ত্বরণ 0 হয়। এই রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণ যদি 0 হয় তাহলে আমাদের সাম্য অবস্থায় থাকে বস্তুটা হিসাবে ধরা হয়। আচ্ছা, 7 নম্বর যেটা সেটা হচ্ছে ল্যামির উপপাদ্য। বিজ্ঞানী ল্যামি এই সাম্য অবস্থায় থাকার ক্ষেত্রে একটা উপপাদ্য দিয়েছিল। কি বলেছিল সেটা দেখার আগে এটা একটু দেখো। দেখো বলছে আগে উপপাদ্যটা পড়ে নাও ভালো করে। কি বলছে আমি লিখে রেখেছি অলরেডি। বলছে কোনো বস্তুর উপর 3টে একতলীয় বল ক্রিয়াশীল হলে, একতলীয় বল মানে কি? বলছে যে বল একটা তলের উপর একাধিক বল যদি একটা তলের উপর ক্রিয়া করে তখন সেই বলগুলোকে বলা হচ্ছে একতলীয় বল। তাহলে একই তলের উপর ক্রিয়াশীল একাধিক বলকে বলা হয় একতলীয় বল। ঠিক আছে, তাহলে একটা তলে ক্রিয়াশীল হবে, ব্যাস। ওকে, বলছে কোনো বস্তুর উপর 3টে একতলীয় বল ক্রিয়াশীল হলে, যেমন এই যে তলটা, এই বোর্ডটা একটা তল, তাহলে এই তলের উপর 3টে বল কাজ করছে। কি? একটা পি বল, একটা কিউ বল, একটা আর বল। পি কিউ আর 3টে বল এই তলটার মধ্যে ক্রিয়া করছে। ঠিক আছে, এখন দেখো যে এদের মধ্যবর্তী কোণগুলো বলা আছে যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আমি ধরেছি গামা। আচ্ছা, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ আলফা, আর আর এবং পি এর মধ্যবর্তী কোণ বিটা, এটা আমি ধরেছি। তাহলে ল্যামির উপপাদ্যটা কি বলছে আগে ভালো করে বুঝে নাও। বলছে কোনো বস্তুর উপর 3টে একতলীয় বল ক্রিয়াশীল হলে, তাহলে এখানে একটা বস্তু আছে এই পয়েন্টে, তার উপর 3টে একতলীয় বল ক্রিয়া আসছে। বল 3টের যে কোনো একটির বল অপর দুটি বলের সাইনের সমানুপাতিক। তাহলে ল্যামি কি বলছে? বলছে ল্যামি যেটা বলছে সেটা হচ্ছে কোনো বস্তুর উপর 3টে একতলীয় বল ক্রিয়াশীল হলে বল 3টের যে কোনো একটি, এই যে বল 3টে, এটা 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 বল 3টের যে কোনো একটা অপর দুটো বলের সাইনের সমানুপাতিক। কি বলছে তার মানে? মনে করো যে কোনো একটা, মানে এই 3টে বল, দেখো এখানে একটা বস্তু মনে করে রেখেছি, এই বস্তুর উপর 3টে বল কাজ করছে, একটা পি বল, একটা কিউ বল, একটা আর বল। বলছে এই বল 3টের যে কোনো একটা বল মানে পি বলটা, ঠিক আছে, অপর দুটো বলের পি এর অপোজিটে কে কে আছে? একটা পি বল হলে অপর দুটো বল কে হবে? কিউ আর আর। বলছে এই যে পি বলটা যে কোনো একটা বল অপর দুটো বলের সাইনের সমানুপাতিক। মানে এর মাধ্যমে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি? বলছে পি ভ্যারিয়াস সাইন আলফা। যদি পি বলটা ধরি তাহলে পি বলটা কার সঙ্গে সমান? বলছে অপর দুটো বলের সাইনের সমানুপাতিক। অপর দুটো বলকে কিউ আর আর, এর সাইন কোথা? সাইন আলফা। তাহলে পি ভ্যারিয়াস সাইন আলফা। যদি আমি কিউটা ধরি তাহলে কিউ যদি বলটা ধরি তাহলে অপর দুটো বল কি হবে না পি এবং আর, এদের মধ্যবর্তী কোণ কত? বিটা, এর সাইনের সমানুপাতিক। তাহলে কিউটা কার সমানুপাতিক? এই দুটো বলের সাইনের সমানুপাতিক। তাহলে কিউ আমি লিখতে পারি কিউ ভ্যারিয়াস সাইন বিটা।
ঠিক একই রকমভাবে যদি আরটাকে ধরি, যে আর বলটা, তাহলে আমি কি বলছে যে কোনো একটা বল অপর দুটো বলের সাইনের সমানুপাতিক। এখানে আর বলটা অপর দুটো বলকে কিউ এবং পি এর সাইন মানে কি সাইন গামা, তাহলে আমি লিখতে পারি আর ভ্যারিজাস সাইন গামা। এই তিনটাকে যদি অ্যাডজাস্ট করি তাহলে ল্যামির উপপাদ্যের যে গাণিতিক সমীকরণ সেটা কি পেলাম না পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা, এটা সমান কি ধ্রুবক। বিষয়টা বুঝতে পারলাম আমি কি বললাম? আচ্ছা, এই হচ্ছে আমাদের ল্যামির উপপাদ্যের মানে মূল ইকুয়েশনটা। তাহলে এটা একটু মনে রাখবে, কারণ এমসিকিউ হিসাবে দেখতে পারে যে ল্যামির উপপাদ্যের গাণিতিক রূপটি লিখো। সেক্ষেত্রে কি লিখবো যে পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা, এটা সমান ধ্রুবক। আর ল্যামির উপপাদ্য যদি বলে চারটে অপশন দিয়ে আছে, সেখানে একটা অপশন থাকবে, দেখবে এরকমই থাকবে যে কোনো বস্তুর উপর তিনটে একতলীয় বল ক্রিয়াশীল হলে বল তিনটের যে কোনো একটি বল অপর দুটি বলের সাইনের সমানুপাতিক, যে কোনো একটা বল অপর দুটো বলের সাইনের সমানুপাতিক। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে যাবো যেটা, সেটা হচ্ছে 8 নম্বর ইকুয়েশনটি। কি বলছে একবার ভালো করে বলছে, হিমালয় পর্বতমালার ভারকেন্দ্র এবং ভরকেন্দ্র মধ্যে কোনটা নিচে অবস্থিত? হিমালয় পর্বতমালার 8এরটা অনেকবার পড়েছে এরকম একটা কোশ্চেন, বলছে হিমালয় পর্বতমালার ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র এই দুটোর মধ্যে কোনটা নিচে অবস্থিত। তাহলে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র এই দুটো বিষয় একটু বুঝে নাও। ভরকেন্দ্র কাকে বলে আগে সেটা একটু বোঝো। ভরকেন্দ্র কাকে বলে না, ভরকেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে বস্তুটার মোট লব্ধি ভর কেন্দ্রীভূত থাকে। তাহলে ভরকেন্দ্র কি বলছে, বলছে ভরকেন্দ্র হলো একটা বস্তুর মধ্যে অবস্থিত এমন একটা বিন্দু যে বিন্দুতে বস্তুটার মোট লব্ধি ভর, মানে এই বস্তুটা কি অসংখ্য কোণা নিয়ে গঠিত, তো এই কোণাগুলোর মোট যে লব্ধি ভরটা যে বিন্দুতে ক্রিয়াশীল সেই বিন্দুটাকে বলছে ভরকেন্দ্র। যদি একটু ভালোভাবে ফিজিক্সের ভাষায় বলি ভরকেন্দ্র কাকে বলে, তাহলে কি বলবো, বলছে কোনো বস্তুর মধ্যে অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুটার কেবলমাত্র রৈখিক গতিবেগ সৃষ্টি হয়, কোনোরূপ কৌণিক গতিবেগ সৃষ্টি হয় না, সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলছে ভরকেন্দ্র। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলছি? আরেকবার বলছি দেখো, বলছে ভরকেন্দ্র কি এমনি ভাষায় বাচ্চাদের জন্য বলার জন্য কি হবে, বলছে ভরকেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু, মানে এই বস্তুর মধ্যে অবস্থিত এমন একটা বিন্দু যে বিন্দুতে বস্তুটার মোট লব্ধি ভরটা কেন্দ্রীভূত থাকে। ঠিক আছে, আচ্ছা সেই লব্ধি সেই বিন্দুটাকে বলা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। আর এমনি ভালোভাবে বললে কি বলবো, যে কোনো বস্তুর মধ্যে অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর কেবলমাত্র রৈখিক গতিবেগ সৃষ্টি হয়, কোনো কৌণিক গতিবেগ সৃষ্টি হয় না, সেই নির্দিষ্ট গতিবেগটাকে বলছে সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলছে আমাদের ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। ওকে, আর ভারকেন্দ্র কাকে বলে বলো, ভারকেন্দ্র কাকে বলে সেটা একটু বুঝো। বলছে ভারকেন্দ্রটাকে বলছে অভিকর্ষক কেন্দ্র, যেটাই ভারকেন্দ্র। আমরা জানি ভার মানে কি, ভার মানে পৃথিবীর টান, ভর মানে কি আমার মধ্যে মোট যে পরিমাণ জড়পদার্থ হচ্ছে সেটা হচ্ছে আমার ভর, আর পৃথিবী আমাকে যে বলে টানছে সেন্টার দিকে সেটা হচ্ছে আমার ভার বা ওজন। আমরা জানি ওজন বা ভার যদি ডব্লু ধরি, কারণ ওজনকে ইংলিশে বলছে ওয়েট, ডব্লু। ঠিক আছে, প্রথম ওখানে ডব্লু আছে, তাই ওজনকে বা ভারকে আমরা ডব্লু দিয়ে ডিনোট করি। ডব্লু সমান কত, এম ইন্টু জি, মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ এম ইন্টু জি, যেখানে ভরটা হচ্ছে এম আর জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ। এখন ভারকেন্দ্র কাকে বলে, এই যে বস্তুটা, এই বস্তুটা অসংখ্য কোণা নিয়ে গঠিত। তাহলে পৃথিবী কি করছে, প্রত্যেকটা কোণাকে আকর্ষণ করছে না, তাহলে প্রত্যেকটা কোণাকে তার সেন্টার দিকে টেনে আছে। ঠিক আছে, তাহলে প্রতিটা কোণাকে পৃথিবী টেনে আছে, তাহলে এর ভারকেন্দ্র হবে কি, বলছে এই যে টোটাল কোণাগুলোকে টেনে আছে, এই টোটাল কোণাগুলোকে যে বলে টেনে আছে তার একটা লব্ধি বল আছে, সেই লব্ধি বলটা যেদিকে ক্রিয়াশীল হচ্ছে সেইটা হচ্ছে ভারকেন্দ্র। যদি একটু ভালো ভাষা দিয়ে যায় তাহলে ভারকেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র কাকে বলে, বলছে একটা বস্তুর প্রতিটা কোণার উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের সমষ্টি বা লব্ধি যে বিন্দু দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল হয় সেই বিন্দুটাকে বলছে ভারকেন্দ্র। বিষয়টা ক্লিয়ার? আমি কি বলছি, বলছে ভারকেন্দ্র যেটাকে সেটাকে বলছে অভিকর্ষ কেন্দ্র। কাকে বলে, বলছে একটা বস্তুর প্রতিটা কোণার, এইটা যদি একটা বস্তু হয় এর প্রত্যেকটা কোণাকে পৃথিবী আকর্ষণ করা আছে, তাহলে একটা বস্তুর প্রতিটা কোণার উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণ কাকে বলে, মানে পৃথিবী প্রতিটা বস্তুকে তার সেন্টার দিকে টেনে আছে, পৃথিবী বস্তুকে যে বলে টেনে আছে এই আকর্ষণ বলটা হচ্ছে মাধ্যাকর্ষণ। ঠিক আছে, তাহলে মাধ্যাকর্ষণ বলের সমষ্টি বা লব্ধি যে বিন্দু দিয়ে ক্রিয়াশীল হয়, ঠিক আছে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে আমাদের এর ভারকেন্দ্র। তাহলে ভারকেন্দ্র মানে এর প্রতিটা কোণাকে পৃথিবী যে বল দিয়ে হয়, তাহলে এই হচ্ছে ভারকেন্দ্র। তাই সেই একটা নিউমেরিক্যাল প্রবলেম, তাকে বলে ভারকেন্দ্র। ঠিক আছে, আচ্ছা 9 নম্বরটা দেখো, সেই ভারকেন্দ্র দিয়ে এবং ভরকেন্দ্র দিয়ে কিছু একটা কোশ্চেন। কি বলছে 9 নম্বর, বলছে বস্তুর ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র কখন অভিন্ন হয়। বলছে ভারকেন্দ্র আর ভরকেন্দ্র কখন অভিন্ন হয়, তাহলে সেটা কি হবে অ্যান্সারটা, বলছে কোনো বস্তুর সমগ্র আয়তন জুড়ে যদি অভিকর্ষ বলের মানটা সমান হয়,
তাহলে কি বলছে, বস্তুর ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র কখন অভিন্ন হয়? বস্তুর ভরকেন্দ্র আর মানে সেন্টার অফ মাস আর ভারকেন্দ্র মানে পৃথিবীর আকর্ষণ বল কখন দুটো সেন্টার একই হয়ে যায়? তাহলে কখন হবে, যে কোনো বস্তুর সমগ্র আয়তন জুড়ে যদি জি বা অভিকর্ষ ত্বরণের মানটা সমান হয় তখন একই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 8 কোশ্চেনটা কি, অ্যান্সারটা একটু দেখে নাও। বলছে হিমালয় পর্বতমালা ভরকেন্দ্র আর ভারকেন্দ্রের মধ্যে কোনটা নিচে থাকে? ভরকেন্দ্রটা নিচে থাকে না ভারকেন্দ্রটা নিচে থাকে? তাহলে দেখো, হিমালয় পর্বতমালা যদি বলি, একটা পর্বত যদি আমি ধরি, তাহলে হিমালয় পর্বতমালার যে অংশটা ভূপৃষ্ঠের কাছে আছে সেই অংশে পৃথিবী বেশি টেনে আছে, তাই তো? আর হিমালয় পর্বতমালা যত উপর দিকে উঠবো তত পাহাড়ের চূড়ার দিকে যাব তত কি হবে, পৃথিবীর আকর্ষণ বলটা কম। অর্থাৎ আকর্ষণ বলটা কম কোথায় বেশি? নিচের দিকে। এই নিচের দিকে আকর্ষণ বলটা বেশি, যার ফলে কি হচ্ছে, ভারকেন্দ্রটা একটু নিচের দিকে থাকে। তাহলে কি হলো, হিমালয় পর্বতমালা ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র কোনটা নিচে থাকে? না ভরকেন্দ্র থাকে উপরে, ভারকেন্দ্র থাকে নিচে। ঠিক আছে, তাহলে ভারকেন্দ্র নিচে থাকে। ওকে, আচ্ছা পরে কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ভারকেন্দ্র এবং ভরকেন্দ্রের মধ্যে কোনটা মৌলিক? বলছে ভারকেন্দ্র মৌলিক না ভরকেন্দ্র মৌলিক? আমরা জানি ভর সমান কি না, ভর হচ্ছে একটা ইন্টেন্সিক প্রপার্টি কোনো বস্তুর মধ্যে। মোট যে জড়পদার্থ থাকে সেই জড়পদার্থের পরিমাণটাকে বস্তুর ভর বলায়। তাহলে একটা বস্তুকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, মহাকাশে নিয়ে যাওয়া হয়, তাহলে ভরের কি চেঞ্জ হয়? মানে এম কি চেঞ্জ হয়? এম চেঞ্জ হয় না, তাহলে ভর কেন্দ্র চেঞ্জ হবে না। তাহলে কোনো বস্তুকে যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন, ভর কেন্দ্রের কোনো পরিবর্তন হবে না। ভার কেন্দ্র মানে কি না, ভার কেন্দ্রকে যদি ভার যদি ডব্লু ধরি, ভারকে আমরা কি ধরি? ডব্লু। ডব্লু সমান এম ইন্টু জি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এখন ভরটা যেখানেই নিয়ে যায় চেঞ্জ হয় না, অভিকর্ষ ত্বরণটা তো চেঞ্জ হয়। তাহলে অভিকর্ষ ত্বরণটা চেঞ্জ হওয়ার জন্য কি হয়, ভার কেন্দ্রটা চেঞ্জ হয়। মাথায় রাখো, ভার কেন্দ্র মানে কি, এই বস্তুটা অসংখ্য কণা নিয়ে গঠিত। এই টোটাল কণাগুলোকে পৃথিবী যে মাধ্যাকর্ষণ বল দিয়ে টানছে, সেই টানটা মানে সেই লব্ধি বলটা যে বিন্দু দিকে ক্রিয়াশীল হচ্ছে নিচের দিকে পৃথিবীর সেন্টার দিকে, সেই আকর্ষণ বলটা হচ্ছে ভারকেন্দ্র। তাহলে ভারকেন্দ্র বের করতে গেলে জি এর উপর ডিপেন্ড করে, মানে অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে। তাহলে এই যে ভারকেন্দ্র অভিকর্ষ ত্বরণ যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন, অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে কি সর্বোচ্চ? ভূপৃষ্ঠের কোথায় সর্বোচ্চ? মেরু অঞ্চলে, উত্তর মেরু দক্ষিণ মেরুতে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ, আর নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে সর্বনিম্ন। তাহলে অভিকর্ষ ত্বরণের মান যেহেতু চেঞ্জ হয়, তাহলে ভার কেন্দ্রের চেঞ্জ হতে পারে, ভর কেন্দ্রের পরিবর্তন হয় না। তাই সেই কোশ্চেনটা একটা বলেছে, বলছে ভার কেন্দ্র বা ভর কেন্দ্রের মধ্যে কোনটা মৌলিক, মানে কোনটা পরিবর্তন হয় না? ভর কেন্দ্র পরিবর্তন হয় না, ভার কেন্দ্র পরিবর্তন হয়। হয়েছে। আর 2 নম্বর কোশ্চেন বলছে ভার কেন্দ্র কোথায় শূন্য হয়? এরকম একটা এমসিকিউ যদি হয়, ভার কেন্দ্র কোথায় শূন্য হয় না, যেখানে জি এর মানটা, ভার কেন্দ্র বের করতে গেলে কি বার করতে হবে? ডব্লিউ সমান এম ইন্টু জি। জি কোথায় জিরো হয়, সেখানেই ভার কেন্দ্র জিরো। তাহলে জি কোথায় জিরো হয়? মহাকাশে, অভিকর্ষ ত্বরণ যেখানে থাকে না সেখানে, যেখানে অভিকর্ষ ত্বরণ থাকে না সেখানে ভারটাই থাকে না, মানে ওজনটাই যদি না থাকে তা ভার কেন্দ্রই থাকবে না। ঠিক একই রকমভাবে পৃথিবীর কেন্দ্রে আমরা জানি পৃথিবীর সেন্টারে অভিকর্ষ ত্বরণের মান কত? শূন্য। তাহলে এখানেও ভার কেন্দ্র কত? না থাকে না। ঠিক আছে, তাহলে ভার কেন্দ্র কোথায় শূন্য হয়? মহাকাশে, এবং পৃথিবীর কেন্দ্রে ভার কেন্দ্র শূন্য হয়। পরে কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে একটা অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেলের আরোহীর গতি। এখান থেকে তোমরা কোশ্চেন পড়েছো যে অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আরোহী, অর্থাৎ সাইকেল আরোহী রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে তোমার একটা বৃত্তাকার পথে বাঁক নেবে। তাহলে একটা সাইকেল, একজন ব্যক্তি, সাইকেল তো সবাই চালাও, এখন সোজা রাস্তায় যেতে যেতে যখন বৃত্তাকার পথে বাঁক নেবে, তখন সেই ক্ষেত্রে কতগুলো জিনিস একটু মেনটেন করতে হয়। দেখো, একটা বৃত্তাকার পথ, যে পথটার ব্যাসার্ধ মনে করো আর, ঠিক আছে, এখন কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তখন কি হয় না, বৃত্তাকার পথে ঘুরতে গেলে কি দরকার? অভিকেন্দ্র বলের দরকার। অভিকেন্দ্র বলের রাশিমালা কি? আমরা এর আগের ভিডিওতে দেখেছি এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে অভিকেন্দ্র বলের রাশিমালা। যেটাই অভিকেন্দ্র বলের রাশিমালা সেটাই অপকেন্দ্র বলের রাশিমালা। তাহলে এখান থেকে যদি কোশ্চেন হয় অবশ্যই যেমন তোমরা করতে পারো, অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বলের রাশিমালা হলো এফ সমান এম ভি স্কোয়ার বাই আর, যেখানে এমটা কি? বস্তু, যে বস্তু ঘুরছে, ভি কি? কত গতিবেগে ঘুরছে, আর কি? যে বৃত্তপথে ঘুরছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে আর। বিষয়টা ক্লিয়ার? এখন দেখো একটা জিনিস, যে তুমি মনে করো আর ব্যাসার্ধের বৃত্তপথে একটা সাইকেল নিয়ে যখন ঘুরবে, তখন যখন বৃত্তাকার পথে ঘুরছো সাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে, তখন অভিকেন্দ্র বলটার জন্য তো ঘুরবে। তাহলে অভিকেন্দ্র বলের যোগানটা কে দিবে? না সাইকেলের চাকা এবং রাস্তার মধ্যে যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা কিন্তু অভিকেন্দ্র বলটা যোগান দিচ্ছে। বিষয়টা ক্লিয়ার? আর ঘর্ষণ বল যখনই বলছি তখনই কি বলবো? মিউ, একটা ঘর্ষণ গুণাঙ্ক এসে যাচ্ছে, সেটা একটু দেখো। এখন তুমি মনে করো একটা আর ব্যাসার্ধের বৃত্তপথে বাঁক নিচ্ছ, সর্বোচ্চ কত গতিবেগে বাঁক নিলে তুমি পিছলে পড়ে যাবে না? একটা সোজা রাস্তা, আমরা স্পিডে যাচ্ছি, যেতে যেতে যখন আমরা বাঁক নিই তখন কি করি? ব্রেক ধরি, হাই স্পিডে যেতে পারবো? তাহলে সর্বোচ্চ কতটা স্পিডে গেলে
মানে কতটা স্পিডে যে বাঁক নিলে আমি ঠিক পিছলে পড়ে যাব না, সেই গতিবেগটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। সেটা যদি ভি হয় তাহলে ভি সমান কত, রুট ওভার মিউ আর জি, যেখানে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। আর আটটা কি, আটটা হচ্ছে যে রাস্তায় তুমি বাঁকছো সেই বৃত্তাকার রাস্তার ব্যাসার্ধ, আর যেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, মানে সাইকেল নিয়ে যাচ্ছ সোজা রাস্তায়, তখন তুমি এইভাবে যাবে। যখন বৃত্তাকার পথে বাঁকবে, মনে করো বৃত্তাকার পথ, রাস্তাটা বৃত্তাকার, তখন তুমি কি হবে, এইভাবে একটু হেলে যাবে। মানে আগে কি যাচ্ছিলে, উলম্ব সোজা যাচ্ছিলে সাইকেল নিয়ে, যখন বৃত্তাকার পথে যাচ্ছ তখন কি হচ্ছে, বাঁকের দিকে তুমি একটু হেলে যাচ্ছ। কতটা কোণে হেলে গেলে তুমি পিছলে পড়ে যাবে না। সেই কোণটা যদি থিটা হয় তাহলে লেখা যায় ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে কতটা কোণে বাঁকলে, মানে উলম্বের সঙ্গে কত কোণ করে তুমি বাঁকলে তুমি সাইকেল নিয়ে পড়ে যাবে না পিছলে, সেই কোণটা যদি থিটা হয়, মানে উলম্বের সঙ্গে থিটা কোণ করে যদি বাঁকো, ট্যান থিটা সমান কত, ভি স্কোয়ার বাই আর জি, যেখানে ভিটা কি সাইকেলটা বা গাড়িটার বেগ, আরটা কি যে রাস্তায় বাঁকছো, মানে যে বৃত্তাকার রাস্তায় বাঁকছো সেই বৃত্তাকার রাস্তার ব্যাসার্ধ, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বিষয়টা ক্লিয়ার? এখান থেকে কিন্তু ম্যাথ পড়বে তোমাদের, সেরকম একটা ম্যাথ আমি দেখাচ্ছি। দেখো, একটা ম্যাথ আমি দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, এবার বৃত্তপথে ঘোরার সময় পিজেলে না পড়ার শর্ত। একটা জিনিস দেখো, যে বৃত্তপথে তুমি মনে করো একটা বৃত্তাকার পথে আর ব্যাসার্ধের বৃত্তপথে তুমি ঘুরছো, পিজলে ঠিক পড়ে যাবে না। তার কন্ডিশনটা কি, ট্যান থিটা সমান মিউ হতে হবে। এইটি কিন্তু এমসিকিউ হিসাবে আছে, বিরাট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ক্লাস 11 স্টুডেন্টদের জন্য। যে বৃত্তাকার পথে ঘোরার সময় পিজলে না পড়ার শর্ত, সেটা কি না, ট্যান থিটা সমান মিউ, যেখানে মিউটা কি ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। দেখা গেছে একটা জিনিস এইখান থেকে, এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এখান থেকে কিন্তু এমসিকিউ দেয় একটা, আশা করি দিবে, দেখবে। আচ্ছা, তাহলে একটা বৃত্তাকার পথ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে তুমি সাইকেল নিয়ে যেয়ে বাঁকছো, সর্বোচ্চ কত কোণে বাঁকলে তুমি ঠিক পিছলে পড়ে যাবে না, মানে পিছলে পড়ে যাবে না। বিষয়টা ক্লিয়ার? এখন সেই পথটা আমি বের করতে পারি, ট্যান থিটা সমান কত, মিউ। এখন মিউ এর মানটা কি, মিউটা কি সাইকেল এবং চাকা, সাইকেলের চাকা এবং রাস্তা দুটোর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, সেই ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ। সাইকেলের ক্ষেত্রে বা বাইকের ক্ষেত্রে দেখা গেছে যে বাইকের চাকা, সাইকেলের চাকা এবং রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মানটা হয় 1। তাহলে মিউ এর মানটা কত হয়, 1, 1 হয়। তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, যে একের থেকে কম যদি তুমি হয়, মানে একের থেকে যদি কম হয় ট্যান থিটার মানটা, তাহলে কিন্তু তুমি পিছলে পড়ে যাবে না। ট্যান থিটা মান একের থেকে কম পেতে গেলে কি করে করবো, দেখো ট্যান কত মান 1 এর সমান না, ট্যান থিটা মানটা কত সমান 1 হয়, ট্যান 45 ডিগ্রি সমান 1 হয়। তাহলে থিটা সমান যদি 45 ডিগ্রি হয় তাহলে কি হবে, তুমি পিছলে পড়ে যাবে। তাহলে পিছলে না পড়ার জন্য কি হতে হবে, উলম্বের সঙ্গে 45 ডিগ্রি অপেক্ষা কম কোণে তোমাকে বাঁকতে হবে। অর্থাৎ তুমি যখন বৃত্তপথে মানে সোজা যেতে যেতে যখন বৃত্তাকার পথে বাঁক নেবে, তখন তুমি তো বৃত্তাকার রাস্তা যে বৃত্তের কেন্দ্র সেই দিকে তুমি বেঁকে যাবে। এখন উলম্বের সঙ্গে কতটা কোণ করে বাঁকবে, যদি 45 ডিগ্রি কোণ করে বাঁকো তাহলে তুমি পিছলে পড়ে যাবে। তাহলে 45 ডিগ্রির কম কোণে বাঁকতে হবে, এটা হচ্ছে পিছলে না পড়ার শর্ত। তাহলে পিছলে না পড়ার শর্ত কি না, থিটা লেস দ্যান মিউ। বিষয়টা ক্লিয়ার? মানে থিটার মানটা 45 ডিগ্রির কম হতে হবে, এটা হচ্ছে পিছলে না পড়ার শর্ত। এবার একটা নিউমেরিক্যাল প্রবলেম বলছে, সেটা দেখো। বলছে একজন সাইকেল আরোহী, কি বলছে, একজন সাইকেল আরোহী 24.25 মিটার পার সেকেন্ড এই দুটিতে 34.64 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথ পরিভ্রমণ ঘুরছে। বলছে ব্যক্তি উলম্বের সঙ্গে কত কোণে নত থাকবে। তাহলে একটা সাইকেল আরোহী সে 24.25 মিটার পার সেকেন্ড এই দুটিতে, ঠিক আছে, 34.64 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথ পরিভ্রমণ করছে, ঠিক আছে। তাহলে ব্যক্তিটা যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন উলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করে বেঁকে যাবে, সেই কোণটা বার করতে হবে। তাহলে একটাই ফর্মুলা, ট্যান থিটা সমান কত, ভি স্কোয়ার বাই আর জি। দেখো ট্যান থিটা, এই থিটার মানটা তোমাকে বার করতে হবে, সমান কত, ভি স্কোয়ার বাই আর জি। এই ধরনের অঙ্কে তুমি প্রথম দেখবি যে কি কি দেওয়া আছে, যেমন বেগ দেওয়া আছে, বেগ মানে ভি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে মানে আর দেওয়া আছে, জি তো দেওয়া থাকবে না। অভিকর্ষ ত্বরণ এর মান তো তোমরা জানো, যদি বইয়ে বলে দেয় সেক্ষেত্রে 10 বলা থাকতে পারে, 10 যদি না বলা থাকে, বই যদি না বলে, সেক্ষেত্রে তুমি লিখবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআইতে, সিজিএস হলে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এপিএস হলে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন বিষয়টা বিয়ের মানটা বলা আছে, বসাও। আচ্ছা, ভি স্কোয়ার পরিবর্তে কত লিখতে পারি, 24.25 তার হোল স্কোয়ার,
আচ্ছা, আর ব্যাসার্ধ দেওয়া আছে 34.64 আর জি হচ্ছে 9.8। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 17.3। এখন 17.3 ট্যান কতর মান, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে 17.3। তাহলে এখান থেকে পাই যে এটা আমাদের থিটা সমান কত, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত কোণে মাপতে হবে, 60 ডিগ্রি। আচ্ছা, নেক্সট যে অঙ্ক, আরেকটা অঙ্ক বলা আছে সেটা হচ্ছে অনুভূমিক রাস্তায়, একটা অনুভূমিক রাস্তা মানে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, 150 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে বাঁক নেওয়ার জন্য গাড়ির সর্বোচ্চ বেগ কত হবে। একটা কি বলছে, বলছে অনুভূমিক রাস্তায় 150 মিটার, অনুভূমিক রাস্তায় একটা 150 মিটার বৃত্তপথে বাঁক নেওয়ার জন্য। ঠিক আছে, এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তপথ, তাহলে একটা গাড়ি যাচ্ছিল সোজা, যেতে যেতে একটা বাঁক আছে, সেই বাঁকটা যে বৃত্তাকার পথে, সেই বৃত্তের ব্যাসার্ধটা বলেছে 150 মিটার। বাঁক নেওয়ার জন্য গাড়ির সর্বোচ্চ বেগটা কত, মানে কত গতিবেগে বাঁক নিলে গাড়িটা ঠিক পিছলে পড়ে যাবে না, মানে ছিটকে পড়ে যাবে না। আমরা জানি সেই গাড়ির ভিম্যাক্স মানে ম্যাক্সিমাম ভেলোসিটি, একটা বৃত্তাকার পথে বাঁক নেওয়ার জন্য, কে বাঁক নেবে, গাড়ি। একটা বৃত্তাকার পথে বাঁক নেওয়ার জন্য গাড়ির সর্বোচ্চ গতিবেগ কত থাকলে গাড়িটা ঠিক পিছলে যাবে না, সেই ফর্মুলাটা কি, ভি সমান কত, ভিম্যাক্স সমান কত, √/μ আর জি, যেখানে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক কার, চাকা এবং রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক, এই তো অভিকন্ত বলটা যোগান দেবে, তাহলে এটা হচ্ছে মিউ আর জি। দেখো মিউ এর মান অলরেডি বলে দিয়েছে, মিউ সমান কত, 0.6। আচ্ছা, আর এর মানটা বলেছে 150 মিটার। আচ্ছা, জি ওরা বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেটা বসিয়ে দিবে, বসিয়ে দিয়েছে, এটা পেলে 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই হচ্ছে আমাদের বিষয়টা। ঠিক আছে, এরপর যেটা যাবো সেটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটু বুঝে নাও যে ব্যাংকিং, বৃত্তপথে ব্যাংকিং। এখন একটা জিনিস দেখো, যে আমরা যখন রাস্তা দিয়ে যাই, সাইকেল নিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে যদি এইভাবে যাচ্ছিলাম, তো এখন যদি যেতে যেতে যদি রাস্তাটা বৃত্তাকার হয় মানে বাঁক থাকে, তখন আমরা কি হয়, এইভাবে যেতে যেতে আমরা একটু হেলে যাই না এইভাবে, এই কোণটা উলম্বের সঙ্গে কত কোণ সৃষ্টি হলো, আমি হেলে যাচ্ছি। তাহলে সাইকেল নিয়ে যাওয়ার সময় বৃত্তাকার পথে যখন যাচ্ছি তখন আমি নিজে কিন্তু হেলছি। বাসে যদি যাই বা একটা গাড়ি চালিয়ে যাচ্ছি, মনে করো একটা আমি 4 চাকা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমি আর হেলতে পারবো না। সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে রাস্তাটাকে কি করা হয়, একটু হেলিয়ে দেওয়া হয়, যাতে অভিকেন্দ্র বলের যোগানটা দেওয়া হয়। এই যে রাস্তাটাকে হেলিয়ে দেওয়া হয়, যাতে কি হয় না, দুর্ঘটনাগ্রস্ত না হয়। মানে রাস্তাটা একটু হেলানো থাকলে কি হয় না, অটোমেটিক তুমি বেঁকে থাকবে। এই যে তুমি বাঁকছিলে, সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছিল, তুমি চালাতে চালাতে তুমি বাঁকছিলে, বৃত্তাকার পথে যখন যাচ্ছ তখন তুমি একটু হেলে যাচ্ছ। বাসের ক্ষেত্রে ড্রাইভার নিজে যদি হেলে যায় তাহলে বাসটা হেলবে না। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রেই হচ্ছে ব্যাংকিং কথাটা আসছে। বৃত্তপথে ব্যাংকিং জিনিসটা কি, বলছে বাঁকের মুখে যখন বাঁক আছে, রাস্তা যখন বাঁকে, তাহলে বাঁকের মুখে গতিশীল গাড়ির দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তাকে ঢালু করে অভিকেন্দ্র বলের যোগান দেওয়া হয়। এইভাবে রাস্তা তৈরি করাটাকে বলছে ব্যাংকিং। তাহলে ব্যাংকিং বা রাস্তার বাঁক অ্যাকচুয়ালি কাকে বলে, বলছে বাঁকের মুখে গতিশীল গাড়ির দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তাকে ঢালু করা হয়। কেমন ঢালু করা হয়, ন্যাশনাল হাইওয়েতে তোমরা দেখবে রাস্তাটা এইভাবে বাঁকিয়ে দেওয়া হয়, মানে যে ধারে গাড়িগুলো যায় যখন যেখানটায় বাঁকে তার অপোজিটটা উঁচু করে হয়। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে না, বাঁকের মুখে গতিশীল গাড়ির দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তাকে ঢালু করা হয়, ঢালু করে অভিকেন্দ্র বলের যোগান দেওয়া হয়। এইভাবে রাস্তা তৈরি করাটাকে হচ্ছে ব্যাংকিং। বিষয়টা ক্লিয়ার? তাহলে রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আশা করি তোমরা করেছো অলরেডি। সেখান থেকে কিছু ম্যাথ দেয়, নিউমেরিক্যাল প্রবলেম কিছু থাকে। অ্যাকচুয়ালি সেই ফর্মুলাটা একটু মনে রাখবে, যেটা আমি বলে দিচ্ছি, যে ভি সমান কত না √/h/g/x, যেখানে যাবে সেই দিকটা উঁচু করে দেওয়া হয়। কতটা উঁচু করে দেওয়া হলো, এইটা হচ্ছে হাইট, এটা হচ্ছে এইচ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল দিক, সাইড, যেটাকে এক্স বলা হয়, আর এই হচ্ছে তার ফর্মুলা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, 15 নম্বর কোশ্চেন কি বলছে, একটা বস্তুর আকৃতি ঠিক রেখে যদি আকারটাকে পরিবর্তন করা হয়, তাহলে ভরকেন্দ্রের অবস্থানে কোনো পরিবর্তন হয় কি, হয়। তাহলে আকৃতি কাকে বলে, অ্যাকচুয়ালি আকৃতি কি, আকার কি, আকৃতি মানে শেপ, শেপ মানে কি, এটা বৃত্তাকার বস্তুটা না ত্রিভুজাকার না চোঙাকৃতি, এইটা হচ্ছে আকৃতি। তাহলে একটা বস্তু বৃত্তাকার না ডিম্বাকার না ত্রিভুজাকার, এইটা তার আকৃতি, এইটাকে বলছে শেপ। বলছে একটা বস্তুর আকৃতিটাকে ঠিক রেখে, মানে মনে করো যে বস্তুটা কেমন আকৃতি না বৃত্তাকার, ব্যাস, একটা বস্তু বৃত্তাকার এইরকম। বলছে এই আকৃতিটাকে ঠিক রেখে আকারটাকে যেই চেঞ্জ করা হয়, আকারটা মানে কি, বলছে আকারটা মানে ছোট না বড়, আকৃতিটা এক, মানে এটাও বৃত্ত, আকারটা চেঞ্জ করে মানে কি, ছোট করে দেওয়া হলো, আরও ছোট করে দেওয়া হলো। বলছি যে ছোট করে দেওয়া হয়, তাহলে ভরকেন্দ্রের কোনো পরিবর্তন হয় কি, আমরা একটা জিনিস জানি, একটা বৃত্তের ভরকেন্দ্র কোথায়, ঠিক সেন্টারে
তাহলে বৃত্তের ভরকেন্দ্র কোথায় হয়? বৃত্তের সেন্টার বা কেন্দ্রে থাকে বৃত্তের ভরকেন্দ্র। তাহলে বলছে আকৃতিটা ঠিকই রেখে আকারটাকে যদি ছোট করে দেওয়া হয় তাহলে ভরকেন্দ্র চেঞ্জ হবে? হবে না, একটাই থাকবে, তাহলে ভরকেন্দ্র চেঞ্জ হবে না। বিষয়টা ক্লিয়ার হলো? আচ্ছা, কোনো বস্তুর ভরকেন্দ্র তার উপাদানের বাইরে থাকতে পারে কি? আরেকটা কোশ্চেন, যে কোনো বস্তুর ভরকেন্দ্র তার উপাদানের বাইরে থাকতে পারে কি? হ্যাঁ, ভরকেন্দ্র উপাদানের বাইরে থাকতে পারে। কার ক্ষেত্রে হবে? চুড়ি, বৃত্তাকার রিং, এদের ক্ষেত্রে ভরকেন্দ্র উপাদানের বাইরে থাকতে পারে। তাহলে আজকে এটুকুই, এমসিকিউ অনেকগুলোই বলে দিলাম। আর এখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো বেশি পড়ে, সেরকম কিছু নিউমেরিক্যাল প্রবলেম সব নিয়ে একটা এমসিকিউ ভিডিও, এটা তোমরা আশা করি লাস্ট বার দেখে যাবে। এটা তোমাদের কাজে লাগবে, উপকারে লাগবে, মনে পড়বে দেখবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।